নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আরেকবার অরিন্দম বিশ্বাস আপনাদের কাছে এলাম। আশা করি আপনারা ভালো আছেন। যদিও খবর খুব একটা ভালো নয়। প্রবীরবাবু আবার গ্রেপ্তার হয়েছেন এবং যেসব চার্জেস লেভেলড হয়েছে ওনার এগেনস্টে, সেইগুলো কতটা যুক্তিসঙ্গত, কতটা সাবস্টেনশিয়াল, সেইটা নিয়ে সন্দেহ থাকে। প্রবীরবাবু একজন কণ্ঠ, যে পরিষ্কার কথাটা সোজাসুজি বলেন, সোজা সাপটা বলেন, কিন্তু প্রবীরবাবুকে বারবার এই অর্ডিয়েলটা ফেস করতে হচ্ছে। এই বারবার গ্রেপ্তারি, পুলিশি জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে যে হ্যারাসমেন্ট গুলো হয় সেটা হচ্ছে। এটা বেদনার, এটা দুঃখজনক। কিন্তু প্রবীরবাবু লড়াকু মানুষ, আবার ফিরে আসবেন, আবার এনকে ডিজিটালের সামনে আসবেন। ওনার বক্তব্য, ওনার সোজাসাপটা কথা আবার আপনারা শুনতে পাবেন। এই লড়াই কিন্তু একটা জীবনের অংশ। চেষ্টা করতে হয়। কেউ স্রোতের বিপরীতে হাঁটে, কেউ স্রোতের সঙ্গে হাঁটে। সুবিধাবাদী রাজনীতিকরা দেখতে তো পাচ্ছেন, পাল্টি খাওয়া দল, তারা ভালো দল হয়ে যায়। একটা দল থেকে জিতলো, একটা সিম্বলে জিতলো, তাদেরকে তোয়াক্কা না করে, মানুষকে তোয়াক্কা না করে, মানুষের ভোটকে তোয়াক্কা না করে তারা ভোটগুলো বিক্রি করে দিল, অন্য দলে চলে গেল বা অন্য দলে সমর্থক হয়ে গেল বা অন্য দলের সাথে ঘনিষ্ঠতা বেড়ে গেল। এটাই রাজনীতির বিভিন্নভাবে হয়। পলিটিক্স ইজ ফিল্ড উইথ আনসার্টিনিটিস, সেটা হয়। এবং পলিটিক্স মাঝে মাঝে এইভাবেই চলতে থাকে, আনফেয়ার পলিটিক্স যেটাকে বলে। কিন্তু মানুষের ভোটটাকে যখন কেউ বিক্রি করে দেয়, সেটা কিন্তু ডার্কার সাইড অফ পলিটিক্স। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। খারাপ দিকটা যখন আসে, আজকের শীর্ষক সেবার রাজনীতি, যখন জীবন নাশের ফাঁস হয়ে দাঁড়ায়। একজন বিধায়কের মৃত্যু, এটা নিয়ে এখন চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। 4 ঘন্টা খানেক, 5 ঘন্টা খানেক বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে। কেমন তিনি ছিলেন, কেমন মানুষ ছিলেন। আশীষ বন্দ্যোপাধ্যায় একজন বাংলার অধ্যাপক ছিলেন, অনেকদিন রাজনীতি করেছেন, কংগ্রেস ঘরানা থেকে আসা মানুষ। তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রামপুরহাট থেকে বিধায়ক হয়েছেন অনেকবার। কিন্তু আকস্মিক মৃত্যু, এবং মৃত্যু নয়, ওটা সুইসাইড। নিজের জীবন উনি নিজেই কেড়ে নিলেন। এটা বেদনার, এটা যন্ত্রণা। যেভাবে তার বাড়ির লোকরা দুঃখ প্রকাশ করছিল, বিভিন্নভাবে তারা দুঃখটাকে ব্যক্ত করছিল, তা সত্যি বেদনার। এই যন্ত্রণা থেকে বোধহয় আশীষবাবু নিজেকে মুক্ত হতে চেয়েছিল, এবং মুক্ত হতে গিয়ে উনি দেখলেন সুইসাইড করা বা আত্মহত্যা করা একটাই রাস্তা। ওনার সব জীবনের ঝুঁকি, চাপ, কষ্ট, যন্ত্রণা সবটাই চলে যাবে যদি উনি আত্মহত্যা করেন। উনি আত্মহত্যা করলেন। এখন ওনার মৃত্যু নিয়ে পোস্টমর্টম নিশ্চয়ই হয়েছে, এবং পোস্টমর্টমের সাথে টেলিভিশন, মেইন স্ট্রিম মিডিয়া, যারা এখন স্তাবক হয়ে গেছে, একটা মেইন স্ট্রিম মিডিয়া দেখলে বাকি মেইন স্ট্রিম মিডিয়া দেখা যায়, আর দেখতে হয় না। দেখতে হয় না, কারণ একই গল্প, সাজানো গল্প। এবং বিভিন্ন বোদ্ধারা আসেন, বিভিন্ন বিশ্লেষক আসেন, একদম বাংলা দালালি করতে আসেন।
যা বলে দেওয়া হয় সেটাই ওনারা বলেন কায়দা করে। আশিস বাবুকে নিয়ে একটা বড় মাপের চ্যানেল, তিনি বারবার বললেন যে আশিস বাবু অন্যায় করেছেন, বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলাফেরা করেছেন, কথা মেনে নিয়েছেন, কিন্তু আজ অব্দি কেউ এখনো বলতে পারেনি আশিস বাবু কোন রকম কুকীর্তির সাথে জড়িত ছিলেন। অধ্যাপক মহাশয়ের একটা যে নীতি ছিল, সেই নীতি অবলম্বন করে উনি কিন্তু সারা জীবন কাটিয়েছেন। দলের সাথে থাকতে থাকতে অনেক বদনাম আসে, একটা দলের যখন পুরো বদনাম আসে তখন কিন্তু সব মানুষের ওপর এই বদনামটা পড়ে, এটা অস্বীকার করার নেই। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নষ্ট করে দিয়ে গেছেন বিভিন্ন নেতা, তারা মাঝে মাঝে আবার বিশ্লেষণ করছেন আশিসবাবু কিরম ছিলেন। আবার যারা আশিসবাবু সম্বন্ধে জানেন না তারাও দেখছি বিশ্লেষণ করছেন। আশিসবাবুকে নিয়ে কিন্তু কোনো কেউ কালিমালিপ্ত করতে পারেনি, কিন্তু চাপে হোক, যন্ত্রণায় হোক, জোর জবরদস্তি করে ওনাকে দল পরিবর্তন করতে হয়েছিল। উনি আক্রোট আপেলদের দলে চলে গেছিলেন। ওটাকে আমি এই তৃণমূল বলবো না, তৃণমূল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এটা বারংবার বলি, আবার বলবো, ভবিষ্যতেও বলবো, কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে না। একই সাথে আশিসবাবু হয়তো চলে গেছিলেন অন্য জায়গায়, কিন্তু আশিসবাবুর বিভিন্ন পোস্ট, বিভিন্ন সামাজিক মাধ্যমে যা কথা লিখে গেছেন সেটা কিন্তু কখনোই তৃণমূল বিরোধিতা, মমতা বিরোধিতা করেননি, যে অন্যরা করেছেন। আপেল যারা করেছেন, লাভলিরা করেছেন, আক্রোটরা করেছেন। আমি দেখছিলাম একটা ফেসবুক পোস্ট, সেখানে এক নেতা মাঝে মাঝে লাভলি লাভলি করেন। তিনি আশিসবাবু কোথায় আলুর দম খাইয়েছিলেন, ডিমের ঝোল খাইয়েছিলেন, সে গল্প করে গেলেন। একই সাথে বিজেপির প্রশংসাও করে গেলেন, মুখ্যমন্ত্রীর প্রশংসা করে গেলেন। যদিও ওনার কথায় খুব কেউ আসা যায় না, মানে এমন একটা নাম ওনার হয়ে গেছে, ওনার কথায় জোর কেউ দেয় না, উনিও আলোচনা করছেন। এরপরে বিভিন্ন আলোচনায় যখন শুনছি এই আশিসবাবু, এই অনুব্রত মণ্ডল, এই মণ্ডল এমন মণ্ডল যার সাহস ছিল তখনই যখন পুলিশে ঘেরা ছিল। পুলিশ ঘেরে উনি বলতেন পুলিশকে বোম মারতে, উনি ভয় দেখাতেন, এবং আশিসবাবুকে একটা ওপেন ফোরামে বেশ অপমানিত হতে হয় ওনার দ্বারা। আশিসবাবুর মৃত্যুর পর দেখলাম কয়েকজন আক্রোট আপেলদের দলের লোক সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, এবং মন্ডলবাবু উপস্থিত হয়েছেন। তার মুখ থেকে মৃত্যুর পর নানান কথা ভেসে আসছে, কিন্তু আজকে আশিসবাবুর মতো লোক, যাকে সামনে আনা দরকার ছিল, যাকে দেখে আরো চারটে ভদ্রলোক আসতো, কিন্তু ওনাকে সাইডলাইন করে দেওয়া হলো। যত উৎপাত আসবে, যত অবাঞ্ছিত ব্যক্তি রাজনীতিতে আসবে, যারা সমাজে প্রতিষ্ঠিত, সমাজকে কিছু দিতে চায়, তারা কিন্তু সরে আসবে। আমি আবার বলেছি, একাধিকবার হয়তো বলেছি, 2400 বছর আগে প্লেটো এই কথাটাই বলে গেছিল, যে মানুষের চাহিদা তো চায়, মানুষ কি চায় সেটা তো কাজ করে ব্রেইন। ব্রেইন এত কমপ্লেক্স ভাবে কাজ করে, মানুষ কিন্তু অতটা গভীরে যায় না। যে মানুষটা ভয় দেখাচ্ছে, গুন্ডামো করছে, মানুষ দেখে বাবা আমার নিজেকে ঠিক রাখি,
আমার এইসব লোককে বাবা ভোটটা দিয়ে আমি ছেড়ে দিই, বেঁচে যাই, আমার কাজটা আমি করি। কিন্তু এটা তো সমাজ হতে পারে না। ভদ্র সমাজ, সভ্য সমাজ, সৎ সমাজ, স্বচ্ছতার সাথে যে কাজ করবে রাজনীতির সাথে, তারা তো আসবে না। তাই জন্যই তারা পিছিয়ে গেছে। ওই জন্য কিছু মন্ডল, কিছু আখরোট, কিছু আপেল তাদেরকে দেখা যায়, যাদের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, যাদের সততা নিয়ে প্রশ্ন ওঠে, যাদের কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন ওঠে, যাদের রাজনৈতিক বিষয়, রাজনৈতিক চেতনার বিষয় প্রশ্ন ওঠে, এইগুলো আসবে। কিন্তু আশিস বাবুর মতো লোক রাজনীতিতে এখন বিরল ছিল। আর আরেকটা জিনিস আমরা যেটা ভুল করি, আমরা সব রাজনৈতিককে একই ভাবে মাপতে থাকি। একজন রাজনৈতিক ব্যক্তির কিন্তু তার ভেতরে দুঃখও হয়, সুখও হয়, আনন্দ হয়, তারও কান্না পায়, তারও হাসি পায়। সবাইকে যদি আমরা একভাবে দেখতে থাকি, সেটা ভুল সমাজে। আশিসবাবু দেখিয়ে গেল যে তিনি তার চাপ সহ্য করতে পারছিলেন না। এই যে পাল্টিবাজ বলে ওনাকে ডেসক্রাইব করা হয়, একটা এক্সপ্রেশন উঠে আসে, সেইটা উনি মন থেকে মেনে নিতে পারছিলেন না। সেটা মেনে নিতে পারছিলেন না বলেই উনি আত্মহত্যার পথটা বেছে নিলেন। এই আত্মহনন করে আশিসবাবু হয়তো সব উত্তর দিয়ে যেতে পারলেন না, সব কথা বলে যেতে পারলেন না, মনের ইচ্ছেটা বলতে পারলেন না। আরো কিছু বলার ওনার হয়তো ছিল, বলার লোকটা পাননি। আরো কিছু ইচ্ছে প্রকাশ করতে পারতো, কিন্তু সেই রকম মানুষটাকে পাননি। তাই জন্য একেবারে একলা একটা সিদ্ধান্ত উনি নিয়ে নিলেন, নিজের জীবন নিজেই কেড়ে নিলেন। এইটা বোঝা যায় সব রাজনৈতিক এক নয়। আশিসবাবু সহ্য করতে পারছিলেন না অপমানটা। কিছুদিন আগে আশিসবাবু 21শে জুলাই যাচ্ছিলেন, হয়তো আপেল আখরোটদের সংগঠন বা একটা ক্লাব যেটা বানিয়েছে, ওটাকে ক্লাব বলা ভালো, ক্লাব যেটা বানিয়েছেন সেখানে মেম্বারশিপ উনি হয়তো পেয়েছিলেন, এবং মেম্বারশিপ পেতে পেতে উনি হয়তো ওখানেই যাচ্ছিলেন। কিন্তু ওনার সাথে দেখা হলো, একজন মিডিয়া ওনাকে বক্তব্য রাখতে গিয়ে মাঝখানে এক গুন্ডা এসে গেল, একদম গুন্ডামির ভাষায় আশিসবাবুকে চূড়ান্ত অপমান করলো। এবং অপমানিত হয়ে আশিসবাবু আর কিছু বলতে পারলেন না, কারণ আশিসবাবু সেই স্বভাবের মানুষ ছিলেন না যে গুন্ডামির জবাবটা গুন্ডামিতে দেবেন। অনেকেই বলেন অ্যাসেম্বলিতে যখন ভাঙচুর হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আশিসবাবু দু একটা অশ্রাব্য কথা বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন, এটা অস্বীকার করার নেই। কিন্তু আশিসবাবুকে ভাঙতে দেখা যায়নি। আশিসবাবুর কাঁধে একটা ব্যাগ ছিল, আশিসবাবু হয়তো কিছু ইংরেজি শব্দ, ইনডেসেন্ট ল্যাঙ্গুয়েজ বা প্রোফেন বলতে পারেন এটাকে, ওই প্রোফেনিটিতে গেছিলেন। কিন্তু আশিসবাবু ভাঙচুরটা কিন্তু করেননি। কয়েকজন যারা ভাঙচুর করেছিলেন তারা কিন্তু এখন দলটা বদল করেছেন, এবং তার মধ্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম ডুবিয়েছেন, আর তার সাথে তৃণমূল দলটাকে ডুবিয়েছেন। মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিল। তাদের করাপশন, তাদের আচরণ, তাদের গর্ব, তাদের অসভ্য ব্যবহার মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, এবং তোলাবাজি, সবকিছু নিয়েই তারা ভালো হয়ে গেছেন এখন। কারণ তারা তৃণমূলটাকে ভেঙে ভাবছেন তারা বেঁচে গেছেন একটা দলের কাছে। সরকার পক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু মানুষের আদালতে তারা কিন্তু এখনো চোরটা ডাকাত, দুশ্চরিত্র,
এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ মানুষের মধ্যে নেই। রাজনৈতিকদের একটা না কেন একটা ডার্ক সাইড থাকে। একটা কথা ইংলিশে বলে, এভরি সেইন্ট হ্যাজ এ পাস্ট। এই যে পাস্ট যেটা হচ্ছে, যে পূর্বে কিছু ছিল, বাল্মীকির আগে দস্যু রত্নাকর ছিলেন, এবার ব্রিটিশ প্রাইম মিনিস্টার, সে এক সময় ব্যাঙ্গালোরে পোস্টেড ছিল অ্যাজ অ্যান আর্মি অফিসার, উইনস্টন চার্চিল। আরে তিনিও তো 13 টাকা, তখনকার দিনে 13 টাকা দেননি ক্লাবকে। ক্লাব এখন ব্যাঙ্গালোর ক্লাব সেটাকে বলেছেন যে ইররিকভারেবল ড্যামেজ। ওই 13 টাকা তো উনি মেরে দিয়েছিলেন, এটা তো অস্বীকার করেন। তখনকার দিনে 13 টাকা মানে সেটা বুঝতে পারছেন 13,000 টাকা হয়তো হবে আজকের দিনে। তো উইনস্টন চার্চিল এই কাজটি করেছিলেন। লোকে পান বিড়ির দোকানে টাকা দেয় না, ফুচকার ওয়ালাকে খেয়ে ফুচকা টাকা দেয় না, সেখানে স্যার উইনস্টন চার্চিল did not pay 13 rupees to Bangalore Club, and he owes that money to the club. তো সেটা চুরি হয় না। উনি বিরাট বড় রাজনৈতিক হয়েছিলেন ওয়ার্ল্ড ওয়ারে, যদিও হারতে হারতে আমেরিকার সাথে যোগদান না করলে আজকে ইংল্যান্ড জার্মানির কাছে হেরেই যেত। বিভিন্ন কথা উইনস্টন চার্চিল বলে, কিন্তু এই লোকটাই পরবর্তী ক্ষেত্রে বলেছিলেন ইন্ডিয়ান ব্রিডস লাইক র্যাবিটস, খরগোশের মতন জন্ম হয় এদের, এরা এত বাড়তে থাকে, এদেরকে মরতে দাও। তো এইসব লোকও চুরি করেছে। কিন্তু আবার চার্চিল একটা শ্রেণীর কাছে পূজিত, ইংল্যান্ডকে ফিরিয়ে এনেছিলেন, যদিও ওয়ার্ল্ড ওয়ারের পরে উনি হেরে যান ইলেকশনে। এটা কিন্তু ঘটনা, কারণ ইংল্যান্ডের মানুষ বীতশ্রদ্ধ ছিলেন, হয়েছিলেন। পপুলারিটি একটা, ইলেকশনে জেতা আরেকটা। আশিস বাবু পলিটিক্স করেছেন, ডার্কার সাইড থাকতেই পারে, কিন্তু সেটা এমন কিছু নয় উনি চুরি ডাকাতি করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে ভয় দেখিয়েছেন, বোম মারতে বলেছেন, তা নয়। আশিস বাবুর আশেপাশে যারা ঘুরেছে তারা কিন্তু ততটাই খারাপ এলিমেন্ট, খারাপ লোক, যাদেরকে সহ্য করতে হয়েছে। আশিস বাবু ইংলিশে একটা কথা বলে, caught between devil and the deep sea। একদিকে তৃণমূল কংগ্রেস যারা পরাজিত হয়েছেন, আরেকদিকে কতগুলো bunch of rapscallions, bad elements। এই জায়গায় আশিস বাবু স্যান্ডউইচড হয়ে গেছিলেন। এই বিধায়কের মৃত্যু কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। আশিস বাবু বেঁচে থাকলে আশিস বাবু কথাগুলো বলতে পারতেন। কিন্তু একটা কথা, সুইসাইডটাকে অনেক সাইকোলজিস্টরা বলে এসকেপিস্ট ওয়ে। অনিক দত্ত সুইসাইড করেছেন, কিন্তু আজ মানুষটা চলে গেছে, মানুষটাকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। তার দোষে গুণে মানুষ হয়, দোষে গুণে রাজনীতিবিদ হয়। আশিস বাবুরও সেই কিছু ছিল, কিন্তু এমন কিছু ছিল না যেটা আজকে আশিস বাবুকে খারাপ ভাবে দেখানো যায়। একটাই বলা, চাপে নতি স্বীকার করে উনি এটাকে মেনে নিতে পারছিলেন না ভেতর থেকে, যে আমাকে দল পরিবর্তন করা মানুষ বলবে, পাল্টিবাজ বলবে, মানুষ আমাকে বদনাম করবে, পাড়ার লোক আমাকে বদনাম করবে। এবং বিজেপি সেই গুন্ডা একটা লোক যে আশিস বাবুকে একেবারে চমকে দিচ্ছিলেন। মানে কি ভাষা তার, একটা সিনিয়র লোকের সাথে ভাষা, এটা বাংলার সংস্কৃতি ছিল না। বাংলাতে আমরা এটাই জানতাম, বড়দের সাথে গুরুজনের সাথে একটা ভদ্র ব্যবহার করতে হয়। আজ এই দল এসে বাংলাটার সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে। এমনি বাঙালিরা কিছু পাচ্ছে না, অবাঙালি অনেক সুবিধা পাবে, বিভিন্ন জায়গায় তারা সুবিধাটা অর্জন করেছে। কিন্তু আজকে একজন বাঙালি হয়ে একজন বাঙালি গুরুজনকে যেভাবে অপমানিত করলো সে, তার বিরুদ্ধে না পুলিশ কোনো ব্যবস্থা নিল,
না সরকার কোনোভাবে ব্যবস্থা নিল, না তার সেই দলের কোনো প্রতিনিধি এই বিষয়টার সমালোচনা করল। মানুষটা কিন্তু মনমরা হয়ে গেল, মানুষটাকে অর্ধেক ভাবে মেরে দিল কিন্তু সেই কথাগুলো। কি ভাষা তার! একটা সিনিয়র মানুষ, অধ্যাপক মানুষ, শ্রদ্ধেয় মানুষ, গুরুজন, সে একজনের, অনেকেরই গুরুজন, তার প্রশংসা ছিল, ভালো অধ্যাপক ছিলেন, সেই মানুষটা আজ নেই, মানুষটা চলে গেলেন। এরকম বহু ক্ষেত্রে হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে নিয়ে কিন্তু কেউ বলেনি সে কোন রকম কলঙ্কজনক কাজে লিপ্ত ছিলেন, কিন্তু নন্দীগ্রাম সেটা পলিটিক্যাল ইস্যু, সিঙ্গুর পলিটিক্যাল ইস্যু, সেখানে মতভেদ থাকতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্যের আচরণ নিয়ে অনেকের মতভেদ থাকতে পারে, কিন্তু শেষমেশ মানুষটা সৎ ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল। বই লিখেছেন, লিখতে পারতেন ভালো, ভালো বক্তা ছিলেন। একই সাথে উনি এক সময় সিপিএম এর দল থেকে চলে গেছিলেন এবং চোরেদের দলে থাকতে চাই না এরকম কিছু শব্দ ব্যবহার করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আবার উনি মন্ত্রিত্বে ফেললেন। তার মানে ওই সিস্টেমটার মধ্যে তাকে থাকতে হবে। সিস্টেমের মধ্যে থাকলেই কিন্তু বিভিন্নভাবে আপনি কিন্তু সিস্টেমটা পরিবর্তন করতে পারবেন। আশিসবাবু নিজে সৎ যথেষ্টই ছিলেন, হয়তো পলিটিক্যাল সিস্টেমটা আগের সরকারে বদলাতে পারেননি, তারপরে ওনাকে চাপ দিয়ে বদলাতে হয়েছিল মত পরিবর্তন করে আক্রোট আপেলদের দলে। আর ওনাকে সার্টিফিকেট দিচ্ছেন এমন একজন যিনি পুলিশকে নিয়ে অন্যদের ভয় দেখাতেন। এই হিম্মত ওনার একার হয়নি, মাথায় রাখবেন। পুলিশ প্রোটেকশন নিয়ে পুলিশকে ভয় দেখানো, সাধারণ মানুষকে ভয় দেখানো, কাউকে গাঁজা কেস দিতে বলা, কাউকে আশিসবাবুকে একেবারে ওপেন ফোরামে অপমান করা, এগুলো কখনো রাজনৈতিক বার্তা দেয় না। সেলফ গুন্ডামি বলে এটাকে, মস্তানি বলে এটাকে, দাদাগিরি বলে এটাকে। আশিসবাবু এই দাদাগিরির কাছে পরাজিত হলেন। আশিসবাবু পরাজিত হলেন একটা সিস্টেম যেটা করাপ্ট, যেটা কলঙ্কিত। অধ্যাপক মহাশয়, তার তো একটা নীতি আছে, ছাত্রদের কাছে উনি এটাই বার্তা দেবেন, সৎ হও, সোজা বলো, মেরুদণ্ড সোজা রেখে কাজ করো। শিক্ষকের বার্তা এটাই হয়। শিক্ষক কখনো ফরজারি শেখাতে পারে না, শিক্ষক কখনো মিথ্যাচারিতা শেখাতে পারে না, শিক্ষক কখনো গুন্ডামি শেখাতে পারে না। শিক্ষক রাস্তাটা পরিষ্কার করে চলতে বলে, আবর্জনা থেকে সরে আসতে বলে। এই আবর্জনার মধ্যে আশিসবাবু আটকে গেছিলেন, উনি আর নিতে পারলেন না। সেবার নামে মানুষকে যখন আমরা ঠকাই, তাদের টাকা চুরি করি, তাদের পকেটটা ফুটো করে দিই, সেটাকে বন্ধ করা দরকার। সমাজে নৈতিকতার স্খলন হয়েছে এবং প্রত্যেক স্তরে হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। রাজনীতিটা এইভাবে তৈরি করা দরকার যাতে স্বচ্ছতার সাথে যদি হয়, অনেক মানুষ আসবে যাদের কিন্তু ক্ষমতা আছে, যারা প্রাজ্ঞ, যাদের এডুকেশনটা যথেষ্ট আছে,
কিছু করে দেখাবার, কিছু বদলাবার, কিছু পরিবর্তন করার এবং নীতিকে এমনভাবে অবলম্বন করা যে সেবার মধ্যে মানুষ যেন সুবিচার চায়। আশীষবাবু পারলেন না, এই জীবন যুদ্ধে হেরে গেলেন। আশীষবাবু যন্ত্রণা আর নিতে পারলেন না, কোনো পেইন কিলার নিয়ে লাভ হলো না। মানসিক অবসাদ, দুর্নীতির সাথে আপোষ করা আশীষবাবু নিতে পারলেন না। রাজনীতি মানুষরা কিন্তু ভালোও হয়, খারাপও হয়, তাদের আবেগও হয়, তাদের আনন্দিত হয়, তারা দুঃখিত হয়, কিন্তু বেশিরভাগ রাজনীতির মধ্যে এরা মুখোশ পরে করছে। যেটা দেখলাম, একজন নেতা যার নামে স্পেসিফিক্যালি বলা থাকে যে তিনি একটা সময়ের পর ঠিক থাকেন না, তিনি বলছেন। আবার একজন পুলিশ নিয়ে গুন্ডামি করেন, পুলিশের ওপর, পুলিশকে খারাপ ভাষা ব্যবহার করেন। সেই নেতা যখন বলতে থাকে, তার মুখ থেকে যখন নীতির কথা আসে, সেটা কিন্তু আমার মনে হয় অবান্তর, প্রয়োজন নেই। কিন্তু এই সেবাদান করতে গিয়ে যদি মানুষের মৃত্যু হতে থাকে, আশীষবাবুর মতো লোক চলে যায়, চলে গেলেন, রেখে গেলেন শোকাহত এক পরিবারকে, এবং রাজনীতিতে ভবিষ্যৎ প্রজন্মকে আসতে মানা করলেন। এটা কোন নৈরাশ্য থেকে, কোন হতাশার থেকে? আমরা তো সবসময় বলি নতুন প্রজন্ম আরো বেশি করে আসুক, পড়াশুনো করে আসুক, রাজনৈতিক বার্তা তারা আরো সচেতন ভাবে দিক, তারা সরব হোক, তারাই তো আগামী দিনের নেতা হবে। সেই প্রজন্ম যাতে নষ্ট না হয়, আশীষবাবু এই কথাটাই বলেছিলেন। বিধায়ক নেই, একজন বিধায়কের মৃত্যু। এইবার আগামী দিন এই যে একজন বিধায়কের মৃত্যু, তিনি আত্মহত্যা করলেন, মানুষের মধ্যে তো একটা প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু আবার ইতিবাচক একটা প্রভাব পড়া উচিত। যে যারা সত্যিকারের সমাজের সৎ, তাদেরকে অনেক সময় পেপার টাইগার্স বলে, কাগুজে বাঘ, তারা আর পেপার টাইগার্স থাকবে না। দে উইল বি টাইগার্স এন্ড দে উইল rein in, they will call the shots. তারা আজকে সততার বার্তা দিয়ে, স্বচ্ছতা রেখে রাজনীতি করবে। আশীষবাবুর স্বপ্নটা যেন পূরণ হয়। সেবাদান করতে গিয়ে অপমান, সেবাদান করতে গিয়ে বদনাম, সেবাদান করতে গিয়ে যন্ত্রণা পাওয়া, এটা বোধহয় আশীষবাবু চাননি। আশীষবাবুর আত্মা শান্তি কামনা করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন। আপনাকে কেউ ভুলবে না। বাংলার রাজনীতিতে একজন ব্যক্তিত্ব, যিনি সততার সাথে লড়েছেন, সততার সাথে কোনো রকম বোঝাপড়া, সততা নিয়ে কোনো রকম তার সন্দেহ ছিল না, কিন্তু চরম অপমান, চরম দুশ্চিন্তা, চরম যাতনা সবকিছুই আশীষবাবুকে শেষ করে দিল। রাজনীতি আরেকটু ভালো হোক, রাজনীতিতে আরেকটু সৎ লোক আসুক, রাজনীতিতে স্বচ্ছতার সাথে কাজ হোক। চুরি চামারি করে মানুষের টাকা লোটা, মানুষকে শেষ করে দেওয়া, মানুষকে মানে অর্থ মানুষের শেষ করে দিয়ে মানুষকে একদম পথে বসিয়ে দেওয়া, সেইটা যেন না হয়। আমার মনে হয় এই লড়াইটা আমরা সচেতন নাগরিকরা এগিয়ে নিয়ে যাই, লড়াইটা করি, করতে হবে, বলতে হবে।
আমরা যদি ব্যর্থ হই, সমাজ কিন্তু আরো কলুষিত হবে, কলঙ্কিত হবে, অরাজকতা আবার ফিরে আসবে। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। সারবত্তাটা অরিন্দমের দাওয়াইতে এটাই। রাজনীতি, নোংরা রাজনীতির শিকার হলেন আশিসবাবু। তার বিধি আত্মার শান্তি কামনা করব, তার সাথে বলবো প্রত্যয়ের সাথে স্বচ্ছতা রেখে রাজনৈতিক ব্যক্তিরা আসুন, সমাজটাকে ভালো করতেই হবে। এই দুর্দশা, এই দুর্নীতি, এই আবর্জনা মুক্ত করতে হবে। এটা বলেই অরিন্দমের দাওয়াই আজকে আমি শেষ করছি। ভালো থাকবেন, খুব শীঘ্রই ফিরবো। প্রবীর বাবুর পাশে থাকুন, এনকে ডিজিটালের পাশে থাকুন। বংবাদও হবে, সবটাই হবে। সব থেকে বড় পাওয়ার হাউস, যেটা আমি সবসময় বলি, হচ্ছে আপনারা। আপনারা থাকলে চিন্তা থাকবে না, এনকে ডিজিটাল চলতে থাকবে নিজের গতিতে। এবং প্রবীর বাবুর পাশে থাকুন, প্রবীর বাবুকে আশীর্বাদ করুন যারা অগ্রজরা আছেন, যে তিনি এই ঝামেলা কাটিয়ে আবার যেন ফিরে আসতে পারেন। নমস্কার নেবেন, ভালো থাকুন।